প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের আমার বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে গল্পটি পড়াব। তার আগে কবি সম্পর্কে দু চার কথা। 1919 সালে নদিয়ার কৃষ্ণনগরের মামার বাড়িতে কবির জন্ম। তিনি ছাত্র অবস্থাতে কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন। সরাসরি রাজনীতি করার কারণে তিনি দেওয়ালে পোস্টার মেরেছেন, পার্টি অফিস ঝাড় দিয়েছেন, মিছিলে গলা মিলিয়েছেন, খেতে খামারে কলে কারখানায় সংগঠনের কাজ করেছেন। ফলে মাটি ও মাটির মানুষের সাথে গভীর সম্পর্ক অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার লেখনীতে মানব জীবনের বাস্তব ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম পদাতিক, অগ্নিকোণ, চিরকূট, এই ভাই, একটু পা চালিয়ে ভাই, যারে কাগজের নৌকা, কাল মধুমাস, একবার বিদায় দে মা, কই কই চই চই, বাঘের কামড়ে, ইত্যাদি ইত্যাদি। উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে অন্যতম হংসরাজ, অন্তরীপ, কমরেড কথা কও। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম আমার বাংলা, কথার কথা, অক্ষরে অক্ষরে, ক্ষমা নেই, ইত্যাদি। শুধু তাই নয়, তিনি সত্যজিৎ রায়ের সাথে যৌথভাবে সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছিলেন। কবি কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হয়েও জীবনের শেষ দিকে বামপন্থী মতাদর্শ পরিত্যাগ করে, বর্জন করে দক্ষিণপন্থী রাজনীতিতে সামিল হয়েছিলেন। আমরা তারই লেখা আমার বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে গল্পটি তোমাদের সামনে আমি পড়াবো। এই গারো পাহাড়ের নিচে প্রকৃতির কোলে পাহাড়ি মানুষ, প্রকৃতির কোলে লালিত পালিত,
পাহাড়ের সাথে তাদের আত্মিক যোগ। সুভাষ মুখোপাধ্যায় এই গল্পের মধ্য দিয়ে গারো পাহাড়ের ওপরের মানুষের চাষবাস, তাদের জীবনযাত্রা, গারো পাহাড়ের নিচে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, চাষবাস, নদী ঘাটে খেয়ার বর্ণনা, সোমেশ্বরী নামক নদীর বর্ণনা, জমিদারের অত্যাচার, জমিদারের অত্যাচারের বিরুদ্ধে চাষিদের বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি ঘটনা সুন্দরভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি গল্পের গভীরে প্রবেশ করছি। চৈত্র মাসে গারো পাহাড়ের বাসিন্দাদের চাষ শুরু হয়। তাদের হাল নেই, তাদের বলদ নেই, চাষের উপযুক্ত মাটিও নেই, শুধু বড় বড় গাছ আর পাথর। গারো পাহাড়ের ওপরের যারা বাসিন্দা, পাহাড়ের ওপরে যারা বাস করে, তারা চৈত্র মাসে পাহাড়ের ঝোপ জঙ্গল ও শুকনো পাতায় আগুন জ্বালিয়ে দেয়। রাবণের চিতার মতো সারা রাত দিন ধরে সেই আগুন জ্বলতে থাকে। পুড়ে যাওয়া ঝোপ জঙ্গল ও পুড়ে যাওয়া পাতার ছায়ের ওপর তারা বীজ বপন করে। বীজ বপন করে তারা ফসল ফলায়। ওই ফসলে তাদের সারা বছরের খাদ্যের সংস্থান হয়। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার ফলে যে জঙ্গলের যে হরিণ আছে, জঙ্গলের মধ্যে যে শূকর আছে, হিংস্র জন্তুরা আছে, তারা প্রাণের ভয়তে জঙ্গলের বাইরে ছুটে আসে। পাহাড়ি নারী পুরুষরা তাদেরকে ধরে, তাদেরকে মেরে, তাদের মাংস খেয়ে সন্ধ্যার সময় নাচ গানে তারা মেতে ওঠে। এই রকম মানুষদের কাছে লেখক সুভাষ মুখোপাধ্যায় একবার পৌঁছেছিলেন। তিনি তাদের কাছে পৌঁছেছিলেন। গারো পাহাড়ের নিচে, ঠিক গারো পাহাড়ের নিচে সুসং পরগনা ও সুসং শহর। সুসং শহরের পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী সোমেশ্বরী। শীতকালে এই নদী দেখতে বেশ শান্ত, কিন্তু এই নদীর জলে যদি পা দেওয়া যায় তাহলে মনে হবে পায়ে দড়ি বেঁধে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। সোমেশ্বরীকে শান্ত দেখলেও কেউ যদি মনে করে যে হেঁটে হেঁটে নদী পার হয়ে যাবে, ভুল করবে।
নদীর জলে পা দেবার সঙ্গে সঙ্গে মনে হবে পায়েকে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, কুমিরের দাঁতের মতো জলের স্রোত। তার থেকে খেয়াঘাটে ফেরিতে নদী পার হওয়া আরামদায়ক। নৌকাতে গরু, ছাগল, মানুষ একসাথে পারাপার করছে। হিন্দুস্তানি মাঝি, তার মেজাজ যদি ঠিক থাকে তাহলে সে বেশ আলাপি, সে বেশ মিশুকে। সে যাত্রীদের কাছ থেকে দেশ বিদেশের খবর জেনে নেবে। তাহলে পাহাড়ের নিচে সোমেশ্বরী নদী, আর পাহাড়ের নিচে যারা চাষাবাদ করে তাদের হাল বলদ আছে। পাহাড়ি ছাপ তাদের চোখে মুখে, তাদের চোখে মুখে পাহাড়ের ছাপ, পাহাড়ি ছাপ। তারা গারো, হাজং, কোচ বানাই, ডালু, মারগান ইত্যাদি নানা জাতের। তবে হাজংদের সংখ্যায় বেশি। চাষে দক্ষ ও নিপুণ বলে গারোরা তাদেরকে হাজং বলে ডাকে। হাজং শব্দের অর্থ চাষের পোকা, অর্থাৎ হাজংরা ভালো চাষ করতে পারে বলে তাদেরকে হাজং বলা হয়। হাজং শব্দের অর্থ চাষের পোকা। হাজংদের চাষ করা জমিতে যতদূর নজর যায় শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। কিন্তু তাদের মনে কারো শান্তি নেই, সুখ নেই। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ দেখলে ভাববে তাদের সারা বছর খুব ভালোভাবেই চলে, কিন্তু না, জমিদারকে সন্তুষ্ট করবার জন্য, খুশি করবার জন্য ফসলের একটা অংশ জমিদারের পাওনা গন্ডা মেটাতে চলে যায়। জমিদারের টঙ্ক দিতে গিয়ে তারা ফকির হয়ে যায়। এই গারোদের ভাষা আলাদা হলেও ডালু, হাজংরা বাংলা ভাষায় কথা বলে। তবে তাদের উচ্চারণে কিছুটা বিকৃতি আছে। তারা ওকে বলে ট, টকে বলে ত, ডকে বলে দ, আবার দকে বলে ড। যেমন দুধ, ওরা বলবে ডুড। 50-60 বছরের একটা বুড়ো যদি বলে ডুড, কেমন শুনতে হবে? তাহলে গারোদের ভাষা আলাদা হলেও হাজং, ডালুরা বাংলা ভাষায় কথা বলে। তবে তাদের উচ্চারণে কিছুটা বিকৃতি দেখা যায়। তারা ওকে বলে ট, টকে বলে ত, ডকে দ, দকে ড।
দূর থেকে যদি দেখা যায় তাহলে গারোদের বাড়িঘর চিনতে পারা যাবে, কারণ মাচার ওপর ঘর বেঁধে তারা বসবাস করে। মাচার ওপর তৈরি ঘরেই তাদের শোয়া, তাদের রান্না বান্না, এমনকি হাঁস মুরগিও সেই উচ্চাসনে থাকে। মাচার ওপরে তৈরি ঘরে তাদের দৈনন্দিন প্রতিটি কাজকর্ম সম্পন্ন হয়। কেন এই ব্যবস্থা? যেহেতু তারা জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে, জঙ্গলে জন্তু জানোয়ার, সেই জন্তু জানোয়ারের ভয়তে তারা মাচার ওপর ঘর বেঁধে থাকে। হাজংদের, গারোদের ঘরবাড়ির কথাও বললাম। তাহলে 1951 সালে এটি লেখা। তারও 50-60 বছর আগে থেকে গারো পাহাড়ের নিচে ও পার্শ্ববর্তী এলাকাতে একটা অদ্ভুত নিয়ম চালু ছিল। জমিদারের হাতি ধরবার শখ ছিল। যে জঙ্গলে হাতি থাকতো সেই জঙ্গলের কোনো এক জায়গায় মাচার ওপর, জঙ্গলের মধ্যে মাচা বাঁধা হতো। জমিদার লোকজন খাবার দাবার নিয়ে সেই মাচার ওপর বসে থাকতেন, আর ছেলে বুড়ো, গ্রামের প্রতিটি ছেলে বুড়োকে ওই জঙ্গলে বেড় দিয়ে থাকতে হতো, জঙ্গল ঘিরে থাকতে হতো। এই কাজ করতে গিয়ে অনেকে সাপের দংশনে মারা গেছে, কেউ বা বাঘের মুখে গেছে। জমিদারের পাওনা গন্ডা, জমিদারের অত্যাচার তারা মেনে নিলেও এর বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করেছিল, চাষিরা বিদ্রোহ করেছিল গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে। এই আইনটার নাম ছিল হাতিবেগার আইন। ছেলেগুলো প্রত্যেককে জঙ্গলে বেড় দিয়ে দাঁড়াতে হতো। গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে পরগনায় পরগনায় মিটিং হয়। কামারশালাতে উন্নত মানের অস্ত্রশস্ত্র তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত জমিদারের সেপাইদের কাছে প্রজারা হেরে গিয়েছিল, কিন্তু হাতিবেগার আইন বন্ধ হয়ে গিয়েছিল। প্রজাদের বিদ্রোহের ফলে, জমিদারদের বিরুদ্ধে চাষিদের বিদ্রোহের ফলে সেই হাতিবেগার আইন বন্ধ হয়ে গিয়েছিল। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল গোরাচাঁদ মাস্টার নামে জনৈক ব্যক্তি। লেখক বলেছেন যে যদি চৈতন্যনগরে যাওয়া যায়, সেখানে খগ মোড়ল, আমুরি মোড়ল এদের বংশধরদের মুখে বিদ্রোহের ঘটনা শোনা যায়।
লেখক ওই সমস্ত মানুষদের কাছে তিনি গিয়েছিলেন, ওই সমস্ত মানুষদের কাছ থেকে তিনি বিদ্রোহের গল্প শুনেছিলেন। যেমন খগ মোড়ল তার বংশধরদের কাছে, খগ মোড়লদের বংশধর আছে, তাদের কাছে তিনি বিদ্রোহের খবর শুনেছিলেন। তাদের কাছে শোনা যায় যে আগেকার কাল ভালো ছিল, আগেকার কালে প্রাচুর্য ছিল, কোনো অভাব ছিল না। সর্ষে খেতে তারা লুকোচুরি খেলতো, এত ধান হতো, পশু পক্ষী অরুচি হয়ে যেত, পাখি পক্ষীর অরুচি হয়ে যেত ধান খেতে খেতে। গোয়ালে 60-70টা গরু থাকতো, অতিরিক্ত দুধ নর্দমায় ফেলে দেওয়া হতো। তারা বলে, দুঃখ করে বলে, এখন একটু দুধের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। লেখক আরো বলেছেন, যদি আমরা সেখানে যাই, ওরা বাঙালিদের বলে বাঙাল, ওরা আমাদেরকে পর পর ভাবে, আমরাও ওদেরকে আপন করে নিতে পারিনি, অথচ আমরা একই বাংলায় আমরা বসবাস করি। তাহলে গারো পাহাড়ের নিচে এই গল্পের মধ্য দিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় গারো পাহাড়ের ওপরের মানুষের জীবনযাত্রা, চাষবাস, পাহাড়ের নিচের মানুষের চাষবাস, সোমেশ্বরী নদীর বর্ণনা, তাদের বিভিন্ন জাতি পরিচয়, গারোদের ঘরবাড়ি, হাতি বেগার আইন, গোরাচাঁদ মাস্টারের ভূমিকা, এলাকার বুড়ো মানুষদের কাছে শোনা সেকাল, একালের গল্প, জমিদারের অত্যাচার ইত্যাদি ঘটনাগুলি সুন্দরভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। গারো পাহাড়ের নিচে গল্পটি এখানে শেষ। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা খাতায় লিখে রাখবে, আমি শ্রেণীকক্ষে তোমাদের বুঝিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।